আসলে ওভারি হচ্ছে আমাদের মহিলাদের যে ডিম্বাশয়টা, সেটাই আসলে ইংরেজিতে আমরা ওভারি বলছি। এই ডিম্বাশয় থেকে আমাদের যে ওভামটা বের হয়, সেটা দিয়েই আসলে আমাদের বাচ্চা হওয়া বা নির্ভর করে। কিন্তু এটাই একসময় হয়তোবা যেই ফেজগুলো আছে, এই কারণে হয়তোবা এটা ক্যান্সারে মাঝে মাঝে রূপান্তরিত হয়। এই ওভারিয়ান ক্যান্সার 2-3 রকমের আছে। যেটা হচ্ছে যদি ইপিথেলিয়াল ক্যান্সার আমরা বলি, সেটাই হচ্ছে 90% রোগীদের আসলে ইপিথেলিয়াল ক্যান্সারটা হয়। আর মাঝে মাঝে আমরা জার্ম সেল টিউমারগুলো ওভারিয়া দেখতে পাই, এবং সাথে আরেকটা হচ্ছে ইয়ক স্যাক টিউমার। আসলে স্পেসিফিক কারণ তো বলা যায় না, বেশিরভাগই দেখা যায় হচ্ছে জেনেটিক বা বংশগত কারণে। যদি তার জিনের BRCA1 বা BRCA2 মিউটেশন থাকে বা লিঞ্চ সিনড্রোম থাকে, তাহলে তাদের হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়াও আমরা সাধারণত দেখে থাকি যে একটা এজ গ্রুপ, বিশেষ করে 56 to 65 ইয়ার্সের, মানে থার্ড ডিকেডের মহিলাদের এটা হওয়ার সম্ভাবনা, ঝুঁকিটা বেশি। সাথে হচ্ছে নালি প্যারিটি, মানে যাদের কখনো বাচ্চা হয়নি, যারা কখনো ব্রেস্ট ফিড করে নাই। তারপর হচ্ছে তাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে যাদের যদি একটু ওজন বেশি থাকে বা তাদের মানে স্বাস্থ্যগতভাবে যারা ইরেগুলার ভাবে চলেন, তাদের ক্ষেত্রে আমাদেরকে দেখি যে ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাইন অ্যান্ড সিমটম আসলে ওভারিয়ান ক্যান্সারে খুব সহজভাবে, মানে একদম প্রাথমিক অবস্থায় কিন্তু কোনোভাবে ধরা পড়ে না। দেখা যায় যে মানে আমাদের যেহেতু ওভারিটা আমাদের অ্যাবডোমেনের ভিতরে থাকে, অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে। তো সেখানে যেটা হয় যে ছোট ছোট অল্প স্বল্প কিছু যদি খুব আর্লি স্টেজ থাকে, সেখানে একদমই বোঝা যায় না, একটা ব্লটিং, মানে কেমন জানি পেটের নিচ থেকে একটু তলপেটে ব্যথা বা খারাপ লাগছে, বা অনেকে এটাকে অ্যাসিডিটি মনে করে, কেউ মনে করেন যে ম্যানস্ট্রুয়েশনের একটা ব্যথা হচ্ছে, সেই জন্য ওভারলুক করে যায়। এটা আসলে ধরা পড়ে সাধারণত বেশ লেট স্টেজে, যখন দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, কারো অ্যাসাইটিস ডেভেলপ করে, মানে পেটে পানি জমা। আর একটু আর্লিভাবে হচ্ছে ক্ষুধামন্দা হতে পারে, বা কোনো কারণ ছাড়াই তার ওয়েট কমে যাচ্ছে, ওজনটা কমে যাচ্ছে এবং খেতে ইচ্ছা করছে না, সবসময় বমি বমি ভাব, এগুলো কিছুটা সিমটম দেখা যায়। সহজভাবে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি ফার্স্টে করি। আল্ট্রাসোনোগ্রাফি করে যদি দেখি যে আমরা ওভারির মধ্যে সিস্টিক লেশন দেখি, বা সেপ্টেড সিস্টিক লেশন বা মিক্সড টাইপ যেটা বলে, একদম ক্লিন সিস্টিক লেশন না, এটার মধ্যে মিক্সড ইকোজেনিক থাকে, তখন একটু প্রথমে আমরা সাসপেক্ট করি যেটা ওভারিয়ান। একটা ব্লাডের পরীক্ষা, সেটাকে বলে CA-125। এটা যখন রাইজ থাকে, তখনই আমরা একটু সাসপেক্ট করি যে হ্যাঁ, এটা ওভারিয়ান ক্যান্সারের দিকে হয়তো বা যাচ্ছে। তারপর আমরা আরও কিছু পরীক্ষা করি, সেটার মধ্যে হচ্ছে সিটি স্ক্যান এবং MRI। তো এগুলো করার পরে রোগটা কতটুকু পর্যায়ে আছে আমরা ধরি, এবং তারপরে আইডেন্টিফাই করার একটা বড় জিনিস হচ্ছে বায়োপসি। যদি এটা আর্লি স্টেজ থাকে, যদি ছড়িয়ে না যায়, সেক্ষেত্রে আমরা সরাসরি আসলে ল্যাপারোটমি করি, মানে প্রথমে অপারেশনে যাই, এবং আফটার অপারেশন আমরা ধরতে পারি যে এটা স্টেজিংটা কত, মানে এটা টিয়ের সাইজ কত, লিফ নডে চলে গেছে কিনা, আরও কোথাও ছড়িয়ে গেছে কিনা। এবং এই ধরার উপরে রোগটা ওইখানেই কনফাইন্ড না আরেকটু কোনো বেশি, বা একদম মেটাস্টেসিস পর্যায়ে, সেটা এগুলো পরীক্ষা দিয়ে আসলে জানা যায়। স্টেজিং, আর্লি স্টেজে একরকমের ট্রিটমেন্ট এবং লেট স্টেজে একরকম ট্রিটমেন্ট, এবং আরেকটা হচ্ছে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস, মানে পেশেন্ট কী পরিমাণ চিকিৎসাটা নিতে পারবেন, তার সেই পরিমাণ চিকিৎসা নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, সেটাও আমাদেরকে দেখতে হয়। ফার্স্ট অফ অল যদি আমরা বলি যেটা আর্লি স্টেজ, কোথাও ছড়িয়ে যায়নি, সেটা শুধু ওভারির মধ্যে আছে, তাহলে ফার্স্টেই আমরা কিন্তু একটা অপারেশন করি, যেটা গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের মাধ্যমে, আমি আবারও বলবো যে গাইনোকোলজিক্যাল অনকোলজিস্টের মাধ্যমে আসলে অপারেশনটা করা উচিত। হঠাৎ করে আসলে যে কেউ এটা ধরা উচিত না। তাহলে তখন আমরা কি করি, আমরা অপারেশন করি, এবং এবার অপারেশনটা যেখানে যেখানে ছড়িয়ে যেতে পারে সেই সব জায়গাগুলো অপারেশন করে নিয়ে আসি। যদি ফার্স্টে দেখা যায় যেটা অপারেশন করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করে নিয়ে আসি, এরপরে আমরা অপারেশনে যাই। মানে যেই পর্যায়ে যাক, আমাদের অপারেশন লাগবেই, এরপরে আমরা ওই স্টেজ অনুযায়ী কেমোথেরাপি দিই। এবং আরও কিছু আছে, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি, সেটাও দেওয়া যেতে পারে।
ওভারিয়ান ক্যান্সার টোটালিভাবে নিরাময়যোগ্য হবে যদি সেটা আমাদের কাছে আর্লি স্টেজে ধরা পড়ে, মানে একদম প্রাথমিক অবস্থায়, তাহলে কিন্তু সম্ভব। কিন্তু সেটা যদি আমি দেখি স্টেজ 4-এ, তাহলে হয়তো বা আমাদের পুরাপুরি আমরা সুস্থ করতে পারবো না। তাহলে আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য কি? ট্রিটমেন্টের উদ্দেশ্য হবে আমাদের রোগটাকে নিয়ন্ত্রণে রাখা এবং ওনার সার্ভাইভাল এই সময়টা, ইয়ার্সগুলো যেন আমরা বাড়ায় দিতে পারি, এবং আরেকটা হচ্ছে ওনার যে কষ্ট হচ্ছে সেই কষ্টগুলোকে দমন করতে পারি। সুতরাং প্রতিটা স্টেজেই আসলে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব। একদম সুস্থ করার সম্ভাবনা আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা অবশ্যই আমাদের আর্লি স্টেজে ধরা পড়লে আমাদের জন্য ভালো হয় চিকিৎসা করতে। তো অপারেশনের সাইড ইফেক্ট তো অপারেশনের মতনই, যে এটা হচ্ছে অপারেশন করে কেটে ফেললে যে ব্যথাটা হবে, হয়তো বা ইনফেকশন ডেভেলপ করলে ইনফেকশনের কারণে জ্বর হতে পারে, বা এক এক সময় আমাদের দেখা যায় যে যদি ডায়াবেটিসের রোগী থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাহলে মাঝে মাঝে আমাদেরকে দ্বিতীয়বার অপারেশনেও যেতে হয়। আর যদি কেমোথেরাপি আমি বলি, যে কেমোথেরাপি আসলে একটা সাইটোটক্সিক ড্রাগস, এটা আসলেই নর্মাল প্যারাসিটামল ট্যাবলেট বা যে কোনো স্যালাইনের মতো অবশ্যই হবে না, তার কিছু ক্ষতিকর দিক বা সাইড ইফেক্ট আছে। সবার মধ্যে সবচাইতে বেশি আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে বমি, খাওয়ার অরুচি, তারপরে কারো কারো চুল পড়ে যাওয়া, তারপর যে মানে একদমই খেতে পারছে না, কিছু কিছু সময় আমরা ব্লাডের কাউন্ট অনেক কমে যায়, যেটার কারণে আমাদের নিউট্রোপেনিয়া ডেভেলপ করে এবং সেটার কারণে আবার ইনফেকশন ডেভেলপ করে। সেক্সুয়াল লাইফের দিকে গেলে হয়তো বা একজনের থেকে আরেকজন ছড়িয়ে যাবে কিনা এই কনজুগাল লাইফের, এটা চিন্তা করে। আসলে এটা একদম ভুল ধারণা। হ্যাঁ, সেক্সুয়াল লাইফের একটা ইফেক্ট অবশ্যই করবে। কেমন ইফেক্ট? সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ইফেক্টটা অবশ্যই আছে তার, যে সে যেহেতু নিজে অসুস্থ, সে মনে করে যে এটা বোধহয় আমার জন্য বা ভালো লাগছে না, এটাও একটা ব্যাপার হয়। আরেকটা জিনিস হয়, যখন আমি অপারেশন করবে দিব তখন কিন্তু ওভারিটা কেটে ফেলা হয়। এই ক্ষেত্রে আমাদের যে পোস্ট মেনোপজাল সিনড্রোম, এই সিনড্রোমগুলো ডেভেলপ করে, সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা একটু ঝামেলা অবশ্যই হয়। কিন্তু তাই বলে যে আমাদের যে মিথটা আছে যে একজনের কাছ থেকে এই সেক্সুয়াল কনজুগেশনের কারণে হয়তো বা আরেকজনের কাছে সরিয়ে যেতে পারে, এটার সম্ভাবনা একদমই নাই। আমি মনে করি ওনাদের মানে বিশেষ করে ডক্টর এবং ফার্স্ট ব্রেকিং নিউজ যিনি দিবেন তার কিন্তু অনেক বড় ইফেক্ট, কারণ উনি ওনাকে কিভাবে বলবেন তার উপরে, এবং এটা বলার একটা ধারণা দিতে হবে। হঠাৎ করে আপনার ক্যান্সার হয়েছে, এত এরকম মারা যাচ্ছেন, এইভাবে আসলে বলা যাবে না। আমার ব্রেকিং নিউজটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে ওনাকে বলতে হবে। এবং ফার্স্টে আমরা যদি এনশিওর করি যে হ্যাঁ আপনার চিকিৎসা আছে এবং এটা আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তখনই কিন্তু সে প্রথম ধাক্কাটা কিন্তু সামলে নিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ডক্টরদের বা কাউন্সিলর যিনি আছেন, কাউন্সিলিং করছেন, তাকে কিন্তু খুব ভালোভাবে বুঝাতে হবে যে এই চিকিৎসা হয়তো বা কষ্ট, হয়তো বা আপনার জীবনের জন্য নিতে নিতে খুব কষ্ট হবে, কিন্তু ইন দ্য লং রান আপনি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই অ্যাসিওরেন্স যদি আমরা পাই, তখন দেখা যায় যে পেশেন্টরা কিন্তু প্রথম যেই ধাক্কাটা পায় যে আমি বোধহয় মরেই গেলাম, সেখান থেকে কিন্তু তার যুদ্ধ করার আবার একটা স্পৃহা দেখা যায়। আর সবচেয়ে বড় হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্ট আসলে দুইভাবে, একটা হচ্ছে আমি মানসিকভাবে সাপোর্ট দিব, হ্যাঁ আমি তোমার পাশে আছি, এই একটা বড় জিনিস। আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। যখন এই দুটো সে ফ্যামিলির কাছ থেকে পায় বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে, সবার কাছ থেকে যখন মনে করে যে হ্যাঁ সবাই আমার পাশে আছে, তাহলে তার যুদ্ধ করার মনোভাবটা আসলে অনেক স্ট্রং হয়। এবং আমি দেখি যে যাদের ফ্যামিলি পাশে এবং সব কিছু সে স্বাভাবিকভাবে নিয়েছে, তখন কিন্তু সে দেখা যায় এই ট্রিটমেন্টগুলো যেমন নেয়, সুস্থ হওয়ার সম্ভাবনা তার জন্য অনেক বেশি থেকে যায়।